নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম, যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি, অনেকেই বলে যে বাথরুমে গেলেই প্রত্যেকটা মানুষই একটা শিল্পী হয়ে যায়, গুনগুন করে গান করতে ইচ্ছে করে, সে যতই কর্কশ মানে কণ্ঠধারী হোক না কেন। তো আজকে আমরা এমন একটা জায়গাতে এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে, একদম দক্ষিণেশ্বরে, একদম স্টুডিও 0 ডিবিতে, এবং সেইখানে মানে একটুখানি আগে পর্যন্ত এই জায়গাতে যারা কণ্ঠশিল্পী আছেন তারা ভয়েস দিচ্ছিলেন। পুজো আপনারা জানেন এসে গেছে, একদম ঢাকে কাঠি বলল বলে পুজোর গান তার কিন্তু তোড়জোড় হচ্ছে, এবং আমরাও একটুখানি গুনগুন করে দেখছিলাম কি করে কি করা যায়। এই যে পরিবেশটা, একটা আলাদাই রকম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, এবং সত্যি মানে সব মনে হচ্ছে যে আমরাও বোধহয় একটু চেষ্টা চরিত্র করলে কিছু বড় না হলেও ছোটোখাটো একটা শিল্পী হতে পারতাম। তো আমরা কিন্তু এখানে এসছি একদম স্টুডিও 0 ডিবিতে। 0 ডিবির নামটা 0, কিন্তু এখানে 0 নয় ব্যাপারটা মোটেও। এখানে কিন্তু মানে আপনি 100 বা 1000ও বলতে পারেন। কীরকম যে আপনার যে কোনো রকমে আপনি পারফর্ম করেন, তাতে অডিও হোক বা ভিজুয়াল, সব রকম কিন্তু এখানে একদম সুন্দরভাবে নিপুণভাবে কম আপনার বাজেটের মধ্যে ঠিকভাবে যত্ন সহকারে কাজ করে দেওয়া হয়। স্বাধীনতার পূর্বে 20 শতকের দ্বিতীয় দশকে চন্দননগর শহর তখন ফরাসি রাজত্বে চলছে। তিনি বিশ্বাস করতেন স্বাধীন ও প্রগতিশীল সমাজ গড়তে হলে শিক্ষার বিস্তার, বিশেষ করে মেয়েদের মধ্যে জ্ঞানের আলোর, যেমন একদিকে ভারতের কাঙ্ক্ষিত ইংরেজের দাসত্ব মোচন করে স্বাধীন হওয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছিলেন। এখানকার যিনি রয়েছেন আমাদের রাজা কুমার ভট্টাচার্য, ঘুরিয়ে ক্যামেরাটা দেখাতে বলছি, দাদা কিন্তু একদম মানে ভগবান অন্তপ্রাণ। তার সমস্ত সাধনা কিন্তু এই স্টুডিও বা এই সঙ্গীত জগৎ নিয়ে, মিউজিককে নিয়ে, এবং তিনি কিন্তু সবসময়, আজকে প্রায় এই স্টুডিওর বয়স 9-10 বছর হয়ে গেল, ইনি কিন্তু এখানে মানে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন, এবং একই সঙ্গে মানে পুজোর বিভিন্ন কাজ, এখন আপনারা বিভিন্ন এই যে সামনে পুজো আসছে, থিম যে সংগুলো মানে শুনতে মণ্ডপে প্রবেশ করছেন, তার কিন্তু অনেকগুলোই কিন্তু দাদার মানে নিজের হাতে তৈরি, এবং অন্যান্য আরও অনেক বিষয় আছে। তো সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব এবং জেনে নেব যে কি করে ওনার এই পথ চলা, এবং একই সঙ্গে এই যে স্টুডিও 0 ডিবি সেটা কি করে মানুষকে মানে পরিষেবা দিচ্ছে, এবং একই সঙ্গে যারা শিল্পী রয়েছেন বা যারা কাজ করাতে চাইছেন তারা কিভাবে করবেন। হ্যাঁ দাদা, অনেক স্বাগত। তো আমরা যখন এখানে আসলাম, জায়গাটা দেখে সত্যি আপনার স্টুডিওটা দেখে মনে হচ্ছে কখনো যে একটা মন্দিরে আসছি, কখনো একটা শিল্পের মন্দির অবশ্যই, এবং এত সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, এবং যে আসবে তার মনটা কিন্তু একটা অন্যরকম ভাব মানে তৈরি হয়ে যাবে। কি বলবেন? প্রথমত নিউজ বাংলাকে স্টুডিও 0 ডিবির তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি স্টুডিওটা, যারা শিল্পী হয় তাদের কাছে স্টুডিওটা মন্দিরই হয়। আমার এই স্টুডিওটা শুরু করেছিলাম আমার যতটুকু এখনও পর্যন্ত স্মরণে আছে, সেটা হচ্ছে মার্চ মাস 2008 সাল থেকে আমার এই স্টুডিওটা চলছে। তখন হয়তো এত বড় ছিল না, তখন খুব ছোট্ট সেট আপ নিয়ে স্টুডিও শুরু করা হয়। তারপর আজকে 2025-এ এসে আমার স্টুডিওর শুধু একটা স্টুডিও নয়, আমার এখানে একটা রেকর্ডিং স্টুডিও রয়েছে, আমাদের অডিও ভিডিও সেট আপ রয়েছে। আমি যেখানে থাকি আর কি, রথতলা, সেখানেও আমাদের আর একটা ফ্লোর নেওয়া আছে, এবং সেটাতে আমাদের পডকাস্ট বা যাবতীয় সেগুলো শ্যুট হয় সেখানে। এই নিয়ে এখন মোটামুটি আমরা চলছি, এবং আমাদের নিজেদের একটা ইভেন্ট কোম্পানি আছে।
আগে স্টুডিও 0DB শুধু একটাই ছিল, স্টুডিও 0DB। এখন স্টুডিও 0DB 5খানা শাখা। আমরা চন্দননগরেও খুব শিগগিরই স্টুডিও 0DBর একটা শাখা মানে খুলতে চলেছি। এইসব নিয়ে মোটামুটি আছি। এবং আমরা প্রথমত যেটা নিয়ে আমরা গান বাজনা করতে এসেছি বা স্টুডিওতে এসেছি, সেটা হচ্ছে আমি যখন গান বাজনা করেছিলাম তখন দেখেছিলাম যে অর্থ না থাকলে সেই গান বাজনার জায়গায় যাওয়া যায় না। অর্থ না থাকলে গান বাজনা শিল্প ব্যর্থ, একদম। আমি নিজে অর্থের জন্য হয়তো আরও একটু ভালো কারো কাছে শেখা বা আরও ভালো কোনো কিছু করা আমি করতে পারিনি, কারণ আমার বাড়ির সেরকম হেল্প ছিল না। কিন্তু তখন থেকে মনে করেছিলাম যে আমার যেহেতু এই ব্যাপারটা করতে আমি পারিনি, যারা শিল্পী তারা যদি মনে করে যে অর্থের জন্য তারা করতে পারছেন না, তাদের জন্য কেউ থাকুক না থাকুক স্টুডিও 0DB আছে। যারা ট্রেনে ভিক্ষা করে গান করে, আমি তাকেও তুলে নিয়ে চলে এসেছিলাম। তার নাম মফিজুল সরকার, তিনি চোখে দেখতে পান না। আমি তার গান ট্রেনে শুনেছিলাম, তাকে দিয়ে আমি অডিও ভিডিও বিনা পয়সায় তার আমি গান রেকর্ড করেছি, তাকে আমি মঞ্চে গাইয়েছি। আর একজন হচ্ছে অমিত দা, তার নাম হচ্ছে, তিনি চা বিক্রি করে হাতিবাগানে, আমি তাকেও নিয়ে এসেছি, তাকে এনেও আমি গান করিয়েছি। কারণ আমি মনে করি যে তার মধ্যে যদি শিল্পত্ব থাকে, সে যদি প্রকৃত অর্থে গান করতে পারে, আমার কাছে টাকাটা ইনমেটেরিয়াল। এরকম আমি প্রচুর মানুষ, প্রচুর সঙ্গীত শিল্পী বা প্রচুর যন্ত্রশিল্পী যাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করেছি, এবং তারা হয়তো আজকের দিনে দাঁড়িয়েও তারা গান বাজনা করছে। একদম খুব একটা বড় বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই যে মানে 0DBর যে স্টুডিও, সেখানে কিন্তু শুধুমাত্র যে স্বনামধন্য যাদের সবাই এক ডাকে এক নামে চেনেন, শুধুমাত্র তারা নয়, এমন বহু শিল্পী আছে যাদেরকে লোকে সেই অর্থে চেনে না, কিন্তু তাদের শিল্পকর্ম বা যে শিল্প সাধনা আছে তা কিন্তু কোনো অংশেই সেই বড় স্বনামধন্য শিল্পীদের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু যদি তারা একটু সুযোগ পায়, আপনারা জানেন প্ল্যাটফর্ম কিন্তু দরকার হয়। শিল্পের যদি প্রচার না হয় তাহলে কিন্তু তার প্রসার কোনোভাবেই সম্ভব নয়। তো দাদা কিন্তু এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে, অনেকেই জানেন না কিন্তু আমরা জানি যে তিনি কিন্তু অনেক অনেক বড় শিল্পী যাদের আপনারা এক ডাকে এক নামে চেনেন, তাদের প্রথম দিকের কাজ কিন্তু দাদার হাত দিয়ে কিন্তু হয়েছে। এবং একই সঙ্গে অনেকে আছেন যারা আগামী দিনে বিখ্যাত হবেন, তাদের নাম আপনারা শুনবেন, তারাও কিন্তু এখানে আসছেন এবং তাদেরকে দাদা সাহায্য করছেন। তো কি বলবেন যে অনেকেই আছে এরকম, সত্যি কথাই। এবং এখন অনেক সময় আমরা দেখতে পাই যে ফেসবুক হোক, ইউটিউব হোক বা সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই উঠে আসছে, কিন্তু তারপরে তাদের যে হাত ধরা, সেই হাত ধরা না থাকাতেই, মানে হাত ধরার জন্য কোনো হাত না আসাতে সেই শিল্পসত্তাগুলো বলুন বা সেই শিল্পীগুলো বলুন, সেভাবে বিকশিত হতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করে সাহায্য করতে পারবেন? যদিও আপনারা অনেক দিন ধরে করছেন, কিন্তু আরও বেশি করে মনে হয় প্রয়োজন আছে, কি বলবেন? প্রথমত হচ্ছে যারা এই জগতে আসছে তাদের কাছে একটাই কথা বলবো, যে তারা মনে করে যে ইউটিউব দেখে গান তুলে গান করলেই তারা বোধহয় শিল্পী হয়ে যাওয়া যাবে। কিন্তু আমি বলবো, তারা যে ইউটিউব দেখে গান শুনে গান করার চেষ্টা করছে, সেই সময়টা ইউটিউবের পেছনে না দিয়ে কোনো ভালো শিক্ষকের কাছে গান শিখতে যাক, তাদের কাছে গান শিখুক, প্রপার রেওয়াজ করুক, তারপর তারা গান গাইতে আসুক। তার কারণ হচ্ছে, আমিও দেখেছি আমাদের স্টুডিওতে যখন আমাদের গানের একটা সেট আপ আছে যেখানে গান শেখানো হয়, তাদের গার্জিয়ানরা এসে, আমি সেই গার্জিয়ানদের বলছি, হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা এসে কোনো টিচারের কাছে গিয়ে বলবেন না যে আমার মেয়ে মঞ্চে কবে গানটা গাইতে পারবে। টিচারের ওপর ছেড়ে দিন, তারা নির্বাচন করবে আপনার মেয়ে কত তাড়াতাড়ি বা আপনার ছেলে কত তাড়াতাড়ি মঞ্চে গান গাইতে পারবে। আগে তো থেকে গানটা শিখতে হবে। সে সারেগামা জানে না, সে স্টেজের ওপর উঠে বলছে আমি বাগে ঘুঙরু গাইবো, এটা কি কোনোদিন সম্ভব? গাইছে, তখন হচ্ছে কি স্থায়িত্বটা থাকছে না। স্থায়িত্ব থাকতে গেলে তাকে শিক্ষাটা নিতে হবে, শিক্ষা ছাড়া সঙ্গীত হবে না। সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে সঙ্গীত সাধনা। এইটা যদি কেউ না মনে করে, তারা যদি মনে করে যে আমি ইউটিউব দেখে আমি রিল তৈরি করে আমি ফেসবুকে দিলাম, প্রচুর আমার ভিউজ হলো, আমি কিছু টাকা রোজগার করলাম, ওই টাকা রোজগারটা সীমাবদ্ধ ওইখানেই থাকবে। তারা কিন্তু অরিজিৎ সিং, তারা কিন্তু কিশোর কুমার, তারা কিন্তু লতা মঙ্গেশকর, তাদের যে স্বনামধন্য, আমরা বলি না স্বনামধন্য, যে স্বনামধন্য কোনোদিন তারা হয়ে উঠতে পারবে না। আগে শিক্ষাটা দরকার, অধ্যাবসায়টা দরকার। আমি গান করছি, আগে গানটা রেডিটা না করে আগে বাড়ির গার্জিয়ান কিন্তু ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছে, তার রিলটা তৈরি করে কখন আপলোড করবে, ওটা করার দরকার নেই। বরঞ্চ আপনি আপনার সন্তানকে বলুন যে ফোনটা হাতি দিবি না, যদি ফোনটা নিতে হয় তাহলে তানপুরাটা চালিয়ে গানটা রেওয়াজ কর।
অটোমেটিক্যালি রিল করার জন্য বাড়িতে লোক চলে আসবে তাকে রিল করার জন্য। আমি আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী, তার নাম আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, তার নাম হচ্ছে জিমুত রায়। আমার বিশেষ পরিচিত, আমার খুব ঘনিষ্ঠ একজন সঙ্গীত শিল্পী। তার বাবা অফিস থেকে বাড়ি ফিরে দেখছে ছেলে সেদিকে রেজাল্ট বেরিয়েছে, জিমুতের রেজাল্ট ভালো হয়নি। জিমুত এবং জিমুতের মা বাড়িতে ঠকঠক করে কাঁপছে যে বাবা এবার বাড়িতে ঢুকবে। তার বাবা বাড়িতে ঢুকে প্রথম কথা জিজ্ঞেস করলো, রেজাল্টের কথা জিজ্ঞেসই করলো না, প্রথম জিজ্ঞেস করলো ছেলের রেওয়াজের মতো ছিল তো। আজকে ওই জন্য জিমুত রায় হতে পেরেছে, এটা আমি দাবি করে বলতে পারি। কিন্তু আজকে যারা, আপনি যে কথাটা বললেন না যে প্রতিভাগুলো কেন ঝরে যাচ্ছে, তার প্রথম কারণ হচ্ছে মা বাবারা তাদের সন্তানকে 4 লাইন গান গাইতে পারলো কি না পারলো, ইভেন্ট অর্গানাইজারদের কাছে তাদেরকে পৌঁছে দেওয়া হলো, তাদেরকে দিয়ে রাতের পর রাত ফাংশন করানো হলো, একটা টাইমের পর গিয়ে তাকে আর খুঁজে পাওয়া গেল না। একই সঙ্গে রিয়ালিটি শো এর ঝড়, সেখানে আলো এবং বিভিন্ন হই হুল্লোড়, জাঁকজমক, বাস আর রেয়াজের দিকে কোনো খেয়াল থাকলো না কোনো কিছু। তো এই ব্যাপারটা অনেকেই কিন্তু এখানে আমরা এসে দেখছি যে যারা কিন্তু এখানে আপনার এখানে স্টুডিওতে এসেছেন, তো কি বলবেন, মানে এখানে স্টুডিওতে এসে আপনাদের অভিজ্ঞতা যদি বলেন। সামনে পুজো, একদমই সামনে পুজো। আর নমস্কার, আমি পায়েল, আমি একজন ভোকাল আর্টিস্ট প্লাস স্টুডিওজ রোডেবির একজন সদস্য অন্যতম। তো সামনে তো পুজো, কাজ তো তোড়জোড় চলছে এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করা যায়। অলরেডি তো দেখছেন গলা তো ধরে গেছে এত প্রেশার কাজে। যাই হোক, স্টুডিও জিরো ডিবি একটা অদ্ভুত অনুভূতি। আমি প্রথম যখন কাজ করতে আসি অ্যাজ এ সিঙ্গার হিসেবে আসিনি, কিন্তু আমাকে রাজা ভট্টাচার্য উনি আমাকে ইনভেন্ট করেছে যে হ্যাঁ আমি গান গাইতে পারি, আমিও সঙ্গীত শিল্পী হওয়ার জন্য চেষ্টা করতে পারি। তার আগে আমি কখনো ভাবিনি। তো সেখান থেকে আমার পথ চলা শুরু, খুবই মানে সীমিত, মানে আমি 1 বছর হলো। আমি ছোটোবেলায় গান গাইতাম কিন্তু তার আগে কখনো গান গাইনি, মানে তারপর থেকে অনেক দিনের গ্যাপ। এবং আজকে এসে আমি 1 বছর হলো যে আমি গান করছি এবং শিখে গানটা করছি, না শিখে নয়, ইউটিউব দেখে নয়। এবং রাজা কাকু যে বললো না যে আপনারা গান শিখুন, বাচ্চাদেরকে শেখান এবং তারপরে এগুলো নিয়ে এগোনোর কথা ভাবুন, এবং আমি সেখানের সাথে একদম একমত। এবং এই জন্য যদি স্টুডিও জিরো ডিবির সাথে আপনারা যোগাযোগ করতে চান আপনারা করতে পারেন। এবং এটা খুবই ভালো প্রতিষ্ঠান, ভীষণ ভালো প্রতিষ্ঠান। এখানে শুধু রেকর্ডিং হয় না, একটা শিল্পী তৈরি হয়, এটুকুই বলবো। একদমই খুব সুন্দর করে বললেন। তো ঘটনা হচ্ছে গিয়ে কাঁচা বাদাম কিন্তু পাকা দরকার আছে, না হলে কিন্তু দীর্ঘদিন রাখা যাবে না এবং মানুষের মনেও থাকবে না। আপনারা জানেন এরকম অনেকেই শিল্পীরা এসেছিলেন। আমরা কোনো শিল্পীকে ছোটো বা বড় করতে চাই না, তবে দাদা যেটা বললেন, যেটা যে কালের পথে যদি আপনি আপনার রেখাকে রেখে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেই রকম তালিম এবং সেই রকম সাধনা কিন্তু আপনাকে করতে হবে। তো আরেকজন রয়েছেন দাদা, কি বলবেন? একটা বিষয় হচ্ছে গিয়ে এখন তো সমস্ত কিছু টেকনিক্যাল নির্ভর, সেখানে আপনাকে টেকনিক্যাল ব্যাপারটা যেমন দেখতে হবে, তেমনি একই সঙ্গে সেইখানে ঠিকভাবে মনন দিয়ে বা শিল্পের যে বোধ সেটাকে দিয়ে একটা প্রোডাকশনকে তৈরি করা, সেই ক্ষেত্রে স্টুডিও জিরো জিবি কতটা সফল, কি মনে করেন? নমস্কার, আমি সৌমিত্র মিত্র, আমি কণ্ঠশিল্পী। আমি প্রথম যখন কাজ করা শুরু করি তখন প্রফেশনালি বিভিন্ন জায়গায় কাজ করতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে রাজার সঙ্গে পরিচয় আমার, এবং কেমন করে জানি না বেশ কিছু বছর ধরে রাজার সঙ্গে কাজ করতে করতে এই সংস্থাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এবং একটা অন্যতম সদস্য হয়ে উঠেছি। এটা আমার কাছে খুব একটা বিশাল বড় পাওয়া, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয় যে হ্যাঁ, টেকনিক্যাল তো অবভিয়াসলি টেকনিক্যাল তো থাকছেই, সবটাই থাকবে, কিন্তু তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে, রাজার সঙ্গে আমি একমত একেবারেই, শিক্ষাটা বড্ড বেশি প্রয়োজন, ভীষণ প্রয়োজন যে কোনো জিনিসের জন্য, সেটা গানে হোক, সেটা কণ্ঠশিল্পে হোক, সেটা ধারাভাষ্য হোক, আবৃত্তি হোক, বা কোনো ভয়েস ওভার, ডকুমেন্টারি, কর্পোরেট ভয়েস ওভার হোক, যেখানেই হোক, সেটা শিক্ষাটার ভীষণ প্রয়োজন। কারণ আমার এক্সপ্রেশন, আমার মডিউলেশন কোথায় হওয়া উচিত, কোন শব্দে কোনটা বসা উচিত, সেটা ভীষণভাবে দরকার। এবং সেইটা এখানে এসে খুব বিস্তারিতভাবে আমি চর্চা করতে পারি এবং খুব একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে চর্চাটা করতে পারি, সেটা আমার কাছে খুব একটা বিশাল বড় পাওয়া স্টুডিও জিরো ডিবির কাছ থেকে।
দাদা খুব ভালো একটা পয়েন্ট তুলে ধরলেন, সেটা হচ্ছে কি শুধুমাত্র যে টেকনিক্যালিটি তো থাকবেই, টেকনিক্যালিটি ছাড়া তো এখন যেহেতু সমস্ত কিছু আমাদের যন্ত্রের মাধ্যমে সমস্ত কিছু ব্যাপার শিল্প সাধনা বা শিল্পের ইভেন আমরা যে শুনি আমরা কালীগলায় তো শোনা সম্ভব নয়, তো তার জন্য তো যন্ত্র লাগে এবং তাকে প্রিজার্ভ করে রাখা, তাকে রেকর্ড করে রাখা, তার জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতি আপনারা দেখতে পাচ্ছেন ঘর ভর্তি রয়েছে, সব আধুনিক সমস্ত যন্ত্রপাতি এবং একই সঙ্গে কিন্তু তার মানে দাদার ব্যবহার এবং এখানকার এনভায়রনমেন্ট এবং সব মিলিয়ে কিন্তু আপনার এই যে শিল্প সত্তা সেটাকে বেরিয়ে আসা এবং যারা শ্রোতা রয়েছেন বা দর্শক আছেন তাদের কাছে পৌঁছানো। তো দাদা কি বলবেন যে এখানে তো শুধুমাত্র যে গানের ব্যাপার বা মানে ভোকালের ব্যাপার তা নয়, আপনারা ভিজুয়াল দিকটাকেও দেখছেন এবং নতুন যারা আছেন, যারা সব জায়গাতে ঠিক সেভাবে সুযোগ পাচ্ছেন না, সমস্ত কিছুকে নিয়ে কিন্তু আপনার এখানে একদম A to Z, যদিও 0 dB কিন্তু 0 dB নয়, এটা অনেক অনেক বেশি তার থেকে। মানে কি বলবেন এই ব্যাপারটা নিয়ে যদি আরেকটু বিস্তারিত বলেন, যারা দেখছেন, যাদের মনে হয়তো কোনো জিজ্ঞাসা রয়েছে, কৌতূহল রয়েছে যে কী করে যোগাযোগ করবেন বা কি করে তারা সঠিক দিশাটা পেতে পারেন, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। প্রথমত হচ্ছে আগে নামের মানেটা বলি, স্টুডিও 0 dB। 0 মানে হচ্ছে শূন্য, শূন্য আর 0 সমান নয়। আমাদের স্টুডিও 0 dB হচ্ছে শূন্য থেকে শুরু, বা ডিবি কথাটা হচ্ছে ডেসিবেল। আমরা শূন্য থেকে শুরু করতে চাই, আমি নিজে শূন্য থেকে শুরু করেছি। আজকে দিনে দাঁড়িয়ে যদি কোনো মানুষ মনে করে যে সে সঠিকভাবে গান বাজনা করবে এবং সে গ্রুমিং করা থেকে শুরু করে তার একদম সোশ্যাল মিডিয়া আপলোড অবধি তার পুরো দায়িত্ব আমরা করছি। এবং তার জন্য আমরা যেটা করছি, আমরা কিন্তু যে আমাদেরকে টাকা দেবে আমরা কিন্তু তাকে নেব না। যদি কোনো মানুষ একদম ডেফিনেটলি কোনো মানুষ যদি এসে আমাকে টাকা দিয়ে বলে যে আমার গানটা রেডি করে আমাকে আপলোড করে দিতে হবে, আমি কিন্তু করব না। আমি আগে তার অডিও চাইব, আমি তার অডিও শুনব, যদি আমি স্যাটিসফাই হই তবেই আমি তাকে বলবো স্টুডিওতে আসার জন্য। নচেত আমি তাকে বলবো আপনি ভালো করে আগে শিখুন, ভালো করে আপনি ট্রেনিং নিন, দেন তারপর আপনি আপনার অডিও আমাকে পাঠান। যদি আমার মনে হয় আমি ডেফিনেটলি করব। ঠিক একই রকমভাবে হয়তো কেউ আমাকে অডিও পাঠালো, আমার খুব ভালো লাগলো, কিন্তু দেখা গেল যে তার হয়তো আর্থিক দিকটা দুর্বল, তাকে আমি ফোন করে স্টুডিওতে ডেকে নেব এবং তার জন্য তার টোটাল যা প্রমোশন লাগবে সেটা আমি করব, অন কন্ডিশন সে যেখানে যা অনুষ্ঠান করবে তার জন্য রিটিন কিন্তু আমি এগ্রিমেন্ট করিয়ে রাখবো। কারণ ব্যাপারটা হয় কি বলুন তো, বিগত দিনে আমরা দেখেছি, হ্যাঁ, তার কারণ হচ্ছে কি দেখুন, আমি তাকে বিনা পয়সা তার পুরো প্রজেক্ট করে দিলাম, আলটিমেট সে যখন তার নামটা হয়ে গেল সে তখন কিন্তু বেরিয়ে চলে গেল, বেরিয়ে গিয়ে কোনো না কোনো ইভেন্ট অর্গানাইজারের কাছে গিয়ে সে তার কাজ করছে। আমার কমিশন চাই না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি তোমার জন্য তখনই করব যখন দেখবো তুমি আমার জন্য করছো। ঠিক একই রকমভাবে তাকে আমার সাথে কাজ করতে হলে তোমার যদি কোয়ালিটি থাকে ডেফিনেটলি আমি করব, কিন্তু একটাই কন্ডিশন থাকবে যে তার সাথে আমি রিটিন এগ্রিমেন্টে যাব। এই জন্য তার না হলে হবে কি প্রতিভাটা কিন্তু একটা টাইমের পর ঝরে যাবে, তখন আমার খারাপ লাগবে কি এই প্রতিভাটা কিন্তু ভালো ছিল, সে আজকে ওই বেরিয়ে গিয়ে ব্যাপারটা করলো বলে জিনিসটা হলো না। ওই জন্য আমি আমার দায়িত্বে তার গান বাজনা প্রমোশনটুকু যতটুকু দরকার হয় সেটা স্টুডিও 0 dB তার জন্য করবে এবং বিগত দিনেও করেছে এবং আগামী দিনেও করবে। সুন্দর বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ধরুন অর্গানাইজার ধরুন বা থিম সঙের ব্যাপারে ধরুন বা অন্য কোনোভাবে প্রোডাক্টের কোনো প্রমোশনের ব্যাপারে এই ধরনের যে বিভিন্ন কাজগুলো হয়, সেক্ষেত্রে আপনারা কি করে ব্যাপারটা? দেখুন, আমি নিজে মানে বাই প্রফেশন আমি একজন মিউজিশিয়ান, আমি বাজাতাম। আমি রুনা লায়লার সাথে 11 বছর আমি ওনার হাউস মিউজিশিয়ান ছিলাম। আমি দেশ বিদেশে অনুষ্ঠান করেছি। আমি অনেক মানে বম্বে যেসব আর্টিস্ট আছেন, কুমার শানু থেকে শুরু করে আলকা ইয়াগনিক থেকে শুরু করে কলকাতার অন্যতম ব্যান্ড শওকত খান, আমি তার সাথে বাজাতাম। এবং তারপরে আলটিমেট যেটা হলো, আমার প্যাশান ছিল আমি সাউন্ড রেকর্ডিস্ট হব, তারপরে সেটা নিয়ে পড়াশোনা করা এবং তারপরে সেটার প্রতি ধ্যান দেওয়া। আমার গুরু, আমার আইডল সমীর দাস এবং আমার আইডল শ্রী কাবু চ্যাটার্জি, আমি তাদের যতটুকু আশীর্বাদ পেয়েছি সেই নিয়ে চলতে পেরেছি এবং এখনো পর্যন্ত ওই ধারাটাকে বজায় রেখেছি। তার সাথে আমি গান লেখা, 2012 সালে বেস্ট লিরিসিস্ট অ্যাওয়ার্ড আমি পাই, তারপর থেকে গান লেখা শুরু হয়। এখনো পর্যন্ত প্রায় 84টা গান আমার রয়েছে,
তার মধ্যে উল্লেখযোগ্য যে গানগুলোর মধ্যে নৈহাটি বড়মা ফার্স্ট 2020 আফটার লকডাউন প্রথম নৈহাটি বড়মার যে গান তৈরি হয় জয় বড়মা জয় বলে, সেটা আমারই লেখা, আমারই সুর। রূপকথা মৌ বলে একজন সঙ্গীত শিল্পী, তিনি গানটা করেছিলেন। 2019, 2020, 21, 22, 23 4 বছর গান করা হয়। 2024 সালে আমি নিজে গান গাই বড়মার। আবার 2025 সালে এসছে, অলরেডি বড়মার গান আমাদের রেডি। 2025 সালে আমার বড়মার গান তৈরি হবে। আমি রত্তলা জগন্নাথ মন্দির, তাদের থিম সং আমার করা। বিগত 3 বছর ধরে বিভিন্ন দুর্গাপুজোর থিম সং আমি তৈরি করছি। এবছর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে হচ্ছে অমৃতনগর, তাদের ভাবনা, তাদের থিম সং যাবতীয় যেটা করা, অ্যাম্বিয়েন্স মিউজিক সেটা আমার করা। মহুয়া ক্লাব, তাদেরও থিম সং এবং অ্যাম্বিয়েন্স মিউজিক আমার করা। অমৃতনগরে গানটা গেয়েছে আমার সাথে বসে রয়েছে পায়েল, অমৃতনগরের গানটা থিম সং ও গেয়েছে। সৌমিত্রদা ভয়েস ওভার করেছে। মহুয়া ক্লাবের থিম সং গেয়েছে মাম্পি সাহা নৈহাটি, ও গেয়েছে থিম সং। সৌমিত্রদা ভয়েস ওভার করেছে। কুমোরটুলি পার্ক আমার কাছে এই বছর খুব আবেগের একটা পুজো। কুমোরটুলি পার্কের অ্যাম্বিয়েন্স মিউজিক এই ব্যাপারটা পুরোটা এই বছর আমি করছি, সৌমিত্রদা ভয়েস ওভার করছে। তার সাথে মানসবাগ আছে, তার সাথে ডোমেস্টিক এরিয়া আছে, বিভিন্ন রকম জায়গাগুলো রয়েছে। আমি এখন আর বাদ বাকি নামগুলো বলছি না, একটু সাসপেন্স থাকুক। এবং আমি আগামী দিনে 2-3টে ওয়েব সিরিজেরও কাজ অলরেডি অন প্রসেস আমরা করতে চলেছি। এবং এখনো পর্যন্ত ভগবানকে বিশ্বাস করি, ভগবানকে ভালোবাসি, তার আশীর্বাদ নিয়ে এবং আপনাদের সহযোগিতায় চলছে। আমাদের স্টুডিও 0DB একটা চেয়ার যেমন 4টে পায়া থাকে, আমাদের স্টুডিও 0DB 4টে পায়া। রাজা ভট্টাচার্য, পায়েল ব্যানার্জি, সৌমিত্র মিত্র, আর একজন এইখানে নেই, সৈকত সেন, তিনি আমাদের টেকনিক্যাল হেড। আমাদের 4 জন মিলে স্টুডিও 0DB। আমরা একটা রুটি যদি পাই আমরা 4 জনে ভাগ করে খাই, এবং 4 প্লেট বিরিয়ানি পেলে আমরা 4 জনে আরাম করে খাই। আমরা 4 জনের বাইরে আমরা করি না। আমরা 4 জনকে নিয়ে আমরা খুব ভালো আছি, আনন্দে আছি এবং ভালোভাবে কাজ করতে পারছি। এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমাদের স্টুডিওটা হচ্ছে দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠের ঠিক মাঝখানে বাচস্পতি পাড়া বলে একটি জায়গা আছে, তার পাশে আমাদের রেকর্ডিং স্টুডিও 0DB। এবং ফোন নাম্বার বা যাবতীয় ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে। আপনারা যদি কাইন্ডলি স্ক্রিনে একটু দিয়ে দেন তাহলে হয়তো ওনারা দেখতে পাবেন। আমাদের গুগলে যদি তারা স্টুডিও 0DB বলে তারা সার্চ করে, তারা আমাদের লোকেশন পেয়ে যাবে। আমাদের স্টুডিওতে আসুন। আপনাদের মাধ্যমে স্টুডিও 0DBর তরফ থেকে আগাম দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ, জয় বড়মা। একদম স্টুডিও 0DBকে এবং দাদাকে অনেক সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আগাম। এবং আপনাদেরকেও বলছি যে আপনারা যখন কোনো মণ্ডপে যাবেন, শুরুতে যেরকম বললাম, তখন তার আবহ যে মিউজিক যেটা হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা হয়, সেই মিউজিক এবং থিম সং যখন গুনগুন করতে শুনতে যখন ঢুকবেন, আপনারা হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু তার জন্ম এই স্টুডিওতেই হয়েছিল। তো এটা একটা বড় বিষয়। সঙ্গে ভাষ্যপাঠ এবং থিম সং আছে। এবার এই টোটাল প্যাকেজটা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। আমরা কিন্তু তার আতুর ঘরে, মানে কুমোরটুলি যেরকম একদম যেখানে দেবী তৈরি হচ্ছেন, দেবী যেখানে প্রথমভাবে যেখানে জন্ম নিচ্ছেন এবং যেখানে সেজে উঠছেন, এবং একই সঙ্গে যেখানে তার যে পারিপার্শ্বিক যে সমস্ত ব্যবস্থাপনা, তার আবহ এবং একই সঙ্গে থিম সং, তার যে আতুর ঘর, অর্থাৎ এই যে স্টুডিও 0DB, তো সেখানে কিন্তু আমরা আজকে আপনাকে দেখালাম তাদের ছবি। তো অনেক শুভেচ্ছা আপনাদেরও, এবং চুটিয়ে পুজো আনন্দ করুন। এবং যদি মনে হয় যে আপনি একজন শিল্পী, আপনার প্রতিভার বিকাশের দরকার আছে, তো তার জন্য কিন্তু দাদা রয়েছেন একদম। যে কোনো সময় চলে আসুন, স্ক্রিনে আমাদের নম্বর যাচ্ছে। এবং যদি মনে হয় যে না, আপনাদের পুজোর থিম সং বা অন্য কোনো কিছুর জন্য প্রয়োজন আছে, তো একদম স্টুডিও 0DB কিন্তু দরজা খুলে বসে আছে আপনাদের জন্য। চলে আসুন সব সময় এবং দাদার সঙ্গে কথা বলে নিন, এবং নিজেদের যে প্রতিভা, সেই প্রতিভাকেও নিজেদের মতো করে বিকশিত করুন। হ্যাঁ দাদা, আরেকটা বিষয়, আমরা কিন্তু এখান দিয়ে যখন প্রবেশ ঢুকছিলাম, তখনই দেখলাম কিন্তু বড়মার যে ছবি রয়েছে, এবং বড়মাকে আপনি ওখানে স্থান দিয়েছেন। তো ঘটনাটা হচ্ছে কি, এবং আপনার নৈহাটির যে বড়মা, তার যে বিখ্যাত গান, সেটাও কিন্তু আপনারই তৈরি। তো আমরা মনে হয় যে আজকে যেহেতু সামনেই পুজো আসছে, তো বড়মার গান দিয়ে যদি আমরা গান শুনতে যদি শেষ করি, সেটা মনে হয় অনেক বেশি ভালো হবে। তো একটু যদি শোনান। অ্যাকচুয়ালি আপনি স্টুডিওতে ঢুকতে বড়মার ছবি দেখলেন। বড়মা এখানে স্থান তো আছেই। আমার বাড়িতে বড়মাকে প্রতিষ্ঠা করে রাখা আছে, একদম আমার বাড়িতে বড়মাকে একদম। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যদি স্টুডিওটা দেখেন, তো এখানে কিন্তু যেমন বলেছেন উনি যে মন্দির শিল্পীদের কাছে,
আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন শুধু শিল্পীদের কাছে না, সকলের কাছেই কিন্তু একটা মন্দিরের মতোই অনেকটা। এখানে কিন্তু চারিদিকেই ভগবানের বিভিন্ন নিদর্শন কিন্তু রয়েছে। এটা বড়মার গান আপনি বললেন গাইতে, এটা আমারই লেখা, আমারই সুর। রূপকথা মৌ গানটা গেয়েছিল, তা আমি একটু গাওয়ার চেষ্টা করছি। মনেরই মাঝে মাগো আছো যে জড়িয়ে, বড় মা তুমি অন্তর্যামী। মনেরই মাঝে মাগো আছো যে জড়িয়ে, বড় মা তুমি অন্তর্যামী। জগত জননী তুমি ত্রিনয়নী, জগত জননী মাগো তুমি ত্রিনয়নী। মণিমুক্তার চেয়ে দামি মাগো, বড় মা তুমি অন্তর্যামী। মাগো বড় মা তুমি অন্তর্যামী। অনেক অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ।